সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দলও। জননন্দিত ওই বর্ষীয়ান নেতাকে নিয়ে যখন পুরো দেশ চিন্তিত ও উদ্বিগ্ন, তখনও এক অজানা কারণে তার পাশে থাকতে পারছেন না তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার থেকে বলা হয়েছে তাদের দিক থেকে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা সমালোচনা। সব মিলিয়ে খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরা নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক কানা ঘোষা ও কথা চালাচালি। দর্শক, এখন প্রকাশ আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আমরা আজকে আলোচনার নাম দিয়েছি মা ও পুত্র। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের দুজনকে স্বাগত। রনি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই প্লিজ। আমরা আজকে আলোচনা করবো কি ইতিমধ্যে আমরা বলেছি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে আলোচনা করব। তার আগে একটু আপনার কাছে জানতে চাই, আপনাকে ঠিক আজকে আমরা কিভাবে শুরু করবো? আপনাকে আমরা সাবেক সংসদ সদস্য বলবো আওয়ামী লীগের, নাকি আপনি পরের বিএনপিতে যোগদান করেছেন? কোন দিক থেকে আপনার সঙ্গে আলোচনা করবো, কোনটা সুবিধা হয়? প্রথমত আসলে আমি তো সাবেক সংসদ সদস্য পদটা কখনোই ব্যবহার করি না। আর আওয়ামী লীগের রাজনীতিতেও আমি এরকমভাবে অ্যাক্টিভ ছিলাম না, বিএনপির রাজনীতিতেও একেবারেই না। শুধু দুটো ইলেকশন করেছি। তো এই যা অবস্থা, যার জন্য আমি একজন লেখক হিসেবে, একজন সাবেক সাংবাদিক হিসেবে বা কলামিস্ট হিসেবে বেঁচে থাকতে চাই, লেখার মাধ্যমেই পরিচিত হতে চাই। আর এই যে রাজনীতি যতটুকু বুঝি আপনাদের কাছে এসে বলি, আপনারা ডাকেন এই বক্তব্য শোনার জন্য। এর মধ্যেই আমার কাছে মনে হয় মন্ত্রী এমপি হওয়ার চাইতে যে তৃপ্তি, আমার কাছে এটাই তৃপ্তি মনে হয়। আর এটা গল্প না, মঞ্জু ভাই হয়তো মন্ত্রী এমপি হননি, তার কাছে মনে হতে পারে যে রনি ভাই গল্প করছে, যেহেতু আমি এমপি হয়ে আসছি এবং ছেড়ে আসছি। এবং চেষ্টা করেছেন আরেকবার, হতে পারেননি পরের বার? না, ওটা হওয়ার জন্য না, ওটা একটা 18 সালের নির্বাচন, তো আপনি বুঝেন কী ধরনের নির্বাচন হয়েছে। বাট যদি এটা ফেয়ার নির্বাচন হয়, এখনও নির্বাচন করে জয়লাভ করে আসার মতো অবস্থা আছে, কিন্তু ওটা আমার আগ্রহ সৃষ্টি করে না। আমার কাছে মনে হয় আমি আসলে ওই লাইনের মানুষ না। জি, আমরা আলোচনায় যাই। আপনি সম্প্রতি বলেছেন আপনারই একটি আলোচনায় যে তারেক জিয়ার দেশে ফেরার চাবিকাঠি কার হাতে। আমি জানতে চাই আপনার কাছে সেই চাবিকাঠি কোথায়, কার হাতে রয়েছে এই মুহূর্তে? অনেক বেশি আলোচনা চলছে এই বিষয়টি নিয়েই পুরো বাংলাদেশে এখন। আমি যখন আমার নিজের ইউটিউব চ্যানেলে কথা বলি, ওটাতে অন অ্যাভারেজে 12-13 মিনিট বলি, আর ওটিকে ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা করতে হয়। হেডলাইনের সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আগামাথা থাকে না। তো এখন যদি আপনার এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময় জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই তো চাবিকাঠি তার নিজের হাতে নেই। যেটি আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম, যে যখন এই সরকার ক্ষমতায় এলো, তো ক্ষমতায় এলো তার আগের যদি এক সপ্তাহ ধরেন, আপনি 5 তারিখে আপনার বিপ্লব হলো, তার আগের এক সপ্তাহ, আর 5 তারিখের পরবর্তী এক সপ্তাহ। তো এই সময়গুলোর মধ্যে আপনি কখনো কোনো গ্রাফ টানতে পারবেন না। আমরা যাদেরকে ক্ষমতায় দেখলাম, আমাদের আনএক্সপেক্টেড, আমরা এদেরকে কল্পনাও করিনি যে ওনারা ক্ষমতায় আসবেন। আর যারা ক্ষমতা থেকে চলে গেলেন, আমাদের 5 তারিখ পর্যন্ত আমাদের বিশ্বাসই হয়নি যে এরা ক্ষমতা থেকে কোনোদিন যেতে পারে, এরকম একটা অবস্থা। তো এর পরবর্তীতে আমরা অনেক কিছু আশা করেছিলাম যে বিএনপি এই ধরনের আচরণ করবে, জামাত এই ধরনের আচরণ করবে, ছাত্ররা, বিপ্লবীরা এই ধরনের আচরণ করবেন। এই কারণ হলো যে ঘটনা পরম্পরায় আমরা শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে মেনে নিয়েছিলাম যে হ্যাঁ, ওনার সে যোগ্যতম মানুষ আর বাংলাদেশে নেই, এই মুহূর্তে নেই। এবং উনি মানে যে জনসমর্থন, 18 কোটি মানুষের যে জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসেছেন, উইথ এ গ্রেট এক্সপেকটেশন, উইথ এ বেনিভোলেন্ট ডিজায়ার অ্যান্ড প্রেয়িং, মানুষ তার জন্য প্রার্থনা করেছে। আমার কাছে মনে হয় না যে এমনকি বঙ্গবন্ধু যখন ক্ষমতায় বসেছিলেন, তার জন্য এত মানুষের শুভেচ্ছা ছিল একই সঙ্গে। কিন্তু আমাদের স্বপ্ন ভঙ্গ হতে থাকে। আমরা অলমোস্ট 90 ডেজ, মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত পুরো জাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে একটা টু শব্দ করেনি। আমরা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তার প্রশংসা করেছি আর শুধুমাত্র আকাশ কুসুম কল্পনা করে তার কাছে আশা করেছি। তো যখন একের পর এক আশা হতে থাকলাম আমরা সরকারের দ্বারা, তখন আমরা কিন্তু এনসিপির কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে, বিএনপির কাছ থেকে, জামাতের কাছ থেকে
অনেক কিছু আশা করা শুরু করেছিলাম। এমনকি আমরা আওয়ামী লীগ থেকে অনেক কিছু আশঙ্কা করেছিলাম, কিন্তু আমাদের কোনোটা হয়নি। আওয়ামী লীগ আমাদের আশঙ্কাকে বাস্তবায়িত করতে পারেনি। আওয়ামী লীগ আমাদের এই আশঙ্কা আমরা ভয় পাচ্ছিলাম যে আওয়ামী লীগ এই নানান ভাবে নানান নামে ফিরে আসে, এটা করবে, ওটা করবে, ওটা করে ঘোড়ার ডিম দেখে গেলে একটা ডিমও, মানে টিকটিকে ডিমও তারা পারতে পারছে না। আবার অন্যদিকে সরকার বা বিরোধী দলগুলো যা কিছু করবে তাও করা হচ্ছে না। ফলে আসলে সেক্ষেত্রে চাবিটা কোথায় গিয়ে ঠিকলো এখন? এখন হচ্ছে চাবিটা এখন আকাশে চলে গেছে, আকাশে চলে গেছে, আল্লাহর হাতে চলে গেছে। মানে টোটাল জিনিসটাও আমি ওখানে আসছিলাম যে এই মুহূর্তে আসলে এই চাবিটা ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই, তারেক রহমান সাহেবের চাবি নরেন্দ্র মোদীর হাতে নেই, বেগম জিয়া এখন উনি হাসপাতালে আছেন, জনাব তারেক রহমান সাহেব নিজেই বলেছেন তার হাতে এটা নেই। আর ডক্টর ইউনূস তো বলেছেন তাদের হাতেও নেই। না, তাদের হাতেও ডক্টর নেই। এখন সেনাপ্রধান যদি দয়া করে বলেন যে আমার হাতেও নেই, তাহলে আপনি এখানে নিশ্চিত তামার প্রতি লিখে দিতে পারেন যে একমাত্র আল্লাহর হাতে এটার চাবিকাঠি আছে। মঞ্জু ভাই, একটা আপনার কাছে ফিরতে চাই। রনি ভাই একটু রসলা করেই বললেন যে চাবিটি হয়তো আল্লাহর হাতে ছাড়া কারো হাতে নেই। আপনার কাছে কি সেরকম মনে হয়, নাকি দুনিয়ার কারো হাতে আছে? কেন ফিরছেন না? না, উনি তো বলেছেন যে এটা ওনার ইচ্ছাধীন না, আর একটা হচ্ছে অবারিত না, দুটো শব্দ উনি বলেছেন। তো এখন একটা এই বারিত করার শক্তি আগে তো ছিল আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ ওনাকে আসতে দেওয়ার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা ছিল, মামলা ছিল, ওনাকে আসলে গ্রেফতার করা বা ওনাকে জেলে প্রেরণের একটা সম্ভাবনা ছিল। তো আমরা যতটুকু জানতে পেরেছি সব মামলা ওনার ইতিমধ্যে প্রত্যাহার হয়ে গেছে। এখন দুটো ব্যারিয়ার থাকতে পারে। একটা হতে পারে ব্রিটিশ গভর্নমেন্টের উনি যে স্ট্যাটাসে ওখানে আছেন সেখান থেকে এটা ক্লিয়ার হওয়ার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। আমরা বাই যতটুকু জানি যে উনি একটা পলিটিক্যাল অ্যাসাইলেমে আছেন, এর বাইরে অন্য কোনো স্ট্যাটাসে উনি ওখানে থাকতেও পারেন। কখনো কখনো আমরা দেখেছি উনি সেখানে রাষ্ট্রীয় এক ধরনের নিরাপত্তাও পেয়েছেন কোনো সময়, দেখেছি বিভিন্ন আয়োজনে আমরা দেখেছি। হ্যাঁ, তো এটা কি ধরনের নিরাপত্তা বা কোন স্ট্যাটাস উনি ওখানে আছেন? ওনাকে আবার রিপিটেডলি কিন্তু বিভিন্ন দেশেও যেতে আমরা দেখি নাই সেখান থেকে সফরে। ইভেন উমরা করতে গিয়েছেন একবার না দুবার মনে হয়। এর মধ্যে এবারও একটা উমরা করতে যাবেন এরকম কথা শোনা গিয়েছিল, কিন্তু তারিখও ঠিক হয়েছিল 28। হ্যাঁ, যতটুকু আমরা শুনেছি এটাও উনি যেতে পারেন নাই আইনগত বা রাষ্ট্রীয় অ্যাসাইলাম যদি পুরোপুরি মানে একটি রেজাল্ট না আসে, আমি যদি জানি, আপনারা আর ভালো জানবেন, তাহলে তো অন্য দেশে যাওয়া যায় না, যেহেতু উনি একবার গিয়েছিলেন উমরা করতে। ওনার অ্যাসাইলাম, আমি সোফার আইনো ওনার অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়ে গেছে। উনি এখন ওখানে বৈধভাবেই, মানে ওনার যেই রেসিডেন্সিয়াল প্রোটোকলে উনি সেখানে আছেন। এখন আমরা যেটা রাফ ধারণা ছিল যে ওনাকে দেশে আসতে হলে ওনার অ্যাসাইলাম সারেন্ডার করতে হবে। এটা একটা বড় ডিসিশন, কেমন? কারণ এটা সারেন্ডার করলে কি সারেন্ডার করে আসতে হয়, পাসপোর্ট হয়ে যায়। আমি যতটুকু জানি এখানে তো আইনের ছাত্র আছেন, আইন প্রণেতাও আছেন সাবেক, যদি ওই পরিচয় দিতে চান না কেন আমি জানি না রনি ভাই। তো আমাদের দেশে তো একটা সাবেক এমপি, এটা একটা স্ট্যাটাস, এটা একটা প্রোটোকল পায়। তো রনি ভাই যখন এয়ারপোর্টে যান তখন কিন্তু এই পরিচয় সুবিধা হয়তো ভোগ করেন না। বাই ডিফল্ট আসে কিনা আবার? হ্যাঁ, বাই ডিফল্ট চলে আসে কিনা প্রোটোকল? না, প্রোটোকল আসে না। আমি কখনো, মানে এমপি যখন ছিলাম আমি তখন ইকোনমি ক্লাস দিয়ে গিয়েছি সব সময়। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি যে আপনার উনি যদি ওনার অ্যাসাইলাম সারেন্ডার করেন, দেন ওনার তো ওখানে অবস্থানের, বা উনি তো একটা ফ্যামিলি নিয়ে অবস্থান করছেন। তো এই জায়গাটা আমার কাছে পরিষ্কার না যে হতে পারে ব্রিটিশ গভর্নমেন্টের কোনো ব্যারিয়ার আছে কিনা, আইনগত কোনো বাধা আছে কিনা, এটা একটা। আদার দেন পার্টি ডিসিশন, উনি যেটা বলেছেন যে আমরা তো রাজনৈতিক কর্মী, আমরা তো স্বেচ্ছাধীন না, আমরা পলিটিক্যাল পার্টির হিসেবে আমরা দেখি অনেক সময় আমাদের ফ্যামিলি ইস্যুতেও আমরা রেসপন্ড করতে পারি না। পার্টির ডিসিশন, পার্টির কার্যক্রম থাকে, নানা ধরনের থাকে। তো আমি যতটুকু গেস করতে পারি যে হয়তো উনি চিন্তা করেছিলেন যে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার হলে উনি আসবেন, এই ধরনের একটা প্ল্যান হয়তো উনি করে রেখেছেন। অসুবিধা নাই, এর মধ্যে কিন্তু বিএনপি লোকেরা বলেছেন যে উনি নভেম্বরে আসছেন। ছাত্র দলের এক নেতাকে আমি দেখলাম নভেম্বর ইজ কামিং, এই ধরনের একটা রিল কলিং তারেক রহমান কামিং, এই ধরনের আমি কথা দেখেছি। হ্যাঁ, বেশ পপুলার হয়েছিল, বেশ অ্যাট্রাকটিভ ছিল, সুন্দরভাবে করেছেন। দেন সালাউদ্দিন ভাইকেও আমি দেখেছি, বিএনপির নেতা, স্থানীয় স্থায়ী কমিটির সদস্য, উনিও বলেছেন যে ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরছেন। কখনো কখনো বলেছেন খুব শীঘ্রই উনি নভেম্বরের শেষ সপ্তাহে ফিরছেন। একটা তারিখ হয়েছিল 28 নভেম্বর। বিষয় যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওনার মা যখন অসুস্থ, মা এবং দেশনেত্রী বা ওনাদের দলের সভাপতি দুইটাই তো খুবই ভাইটাল স্ট্যাটাস ওনার জন্য। তো স্বাভাবিকভাবেই আমি যেটা মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার ওনার,
বাট উনি যেহেতু রাষ্ট্রের বা দলের প্রধান, এখন ওনার ব্যক্তিগত ব্যাপার আর ব্যক্তিগত থাকে না, উনি তো পাবলিক ফিগার, পাবলিক জানতেই চাইতে পারে কেন তারেক রহমান আসছেন না মায়ের হাতে। কারণ যেহেতু আমরা সবাই গিয়ে দোয়া করছি, সব রাজনৈতিক দলের নেতারা সেখানে যাচ্ছে, রিপিটেডলি খোঁজখবর নিচ্ছে, সবাই উদ্বিগ্ন, সারা দেশের লোকেরা টেনশনের মধ্যে আছে। উনিও নিশ্চয়ই না শুধু নিশ্চিত উনি খোঁজখবর রাখছেন, প্রতিনিয়ত খবর রাখছেন। সবার একটা এক্সপেকটেশন যে উনি মায়ের কাছে থাকবেন। তো সেদিন রাত্রে তো খুব হাহাকার পড়ে গিয়েছিল, যে আমরা সবাই ভয় সুবিধা সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম যে রাত্রে কোনো দুঃসংবাদ হয়ে যায় কিনা, আল্লাহ না করুক। তো এখন সমস্যাটা দাঁড়িয়েছে, উনি যখন স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে আমার দেশে ফেরার সিদ্ধান্তটা অবারিত না, বা আমার হাতে না, আমার হাতে না, এটা কিন্তু একটা সেলফ কন্ট্রাডিকশন তৈরি করেছে, কোশ্চেন তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে আমার দৃষ্টিতে সরকার থেকেও ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, সরকার যেহেতু ক্লিয়ার করেছে, তাইলে আমি এখন এখানে দুইটা কর্তৃপক্ষ দেখি, একটা হচ্ছে দল আর একটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। আদার দেন যদি অন্য কিছু থাকে সেটা তো ওনারা প্রকাশ করতে বাধ্য না, বা অন্য কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা। সিকিউরিটি থ্রেট তো আমাদের সবারই আছে, রনি ভাই তো খুব বেশি আছে ইদানিং আমি দেখি আর কি। তো তারপরে তো আমরা মানে বাস করছেন, আমরা বের হচ্ছেন, কাজ করছি না। আপনিও তো সিকিউরিটি থ্রেটে ছিলেন, মানে ওই যে ইয়ার সময় 1913 সালের 5ই মে আপনার রিপোর্টিং নিয়ে আপনাকে অনেক থ্রেটের মধ্যে থাকতে হয়েছে। আমরা সবাই কম বেশি জেল জুলুম তো স্বীকার করেছি। তারেক রহমান নিজেও তো অনেক কঠিন জীবনযাপন করেছেন। তো এই জায়গাটায় একটু খটকা তৈরি হয়েছে। তবে আমি মনে করি বেগম খালেদা জি এতই অসুস্থ, সেখানে আমাদের এই ইস্যু নিয়ে বেশি আলোচনা না করে ওনার চিকিৎসা চিকিৎসা এবং এর দিকে মনোযোগী হওয়া উচিত। এই যে কথাটি বলে লাস্টে মঞ্জু ভাই, যে এই বিষয়টি এত আলোচনা না করে চিকিৎসার দিকে মনোযোগী হওয়া উচিত, সেটি কি মনোযোগী বিএনপিও আছে, কিংবা তারেক রহমানের পরিবারও আছে, চিকিৎসকরা রয়েছে। এরপরে মানুষ যে ভাবছেন বা যে কথা বলছেন যে তিনি কেন আসছেন না, এটি কি বিএনপি থেকে বলা হচ্ছে? আবার অনেকে বলছেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে কিনা, এই যে আপনারা ভাবছেন, আমরা ভাবছি, সাধারণ জনগণ ভাবছে, মানে এই বিএনপির এই কথাটির সঙ্গে আমি একমত পোষণ করেন কিনা আমি সত্য জানবো। তো দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। রনি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা আলোচনা করছি, দেশ বিদেশের গণমাধ্যমে প্রতিনিয়ত সংবাদ হচ্ছে, সেখানেও কিন্তু তারেক রহমানের ফেরা নিয়ে কথা হচ্ছে, আর সাধারণ মানুষ তো রয়েছেই। এটিকে বিএনপি বলছে যে এই যে তারেক রহমান কেন ফিরছে না, মানুষের যে জানাটা, এই জানতে চাওয়াটাকে বলছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আজকে আবার সকালে বিএনপির একজন বড় মাপের নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি গিয়ে বলেছেন যে খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন, বলেছে গত রাত থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এর কিছুক্ষণ পরেই বিএনপি আবার বলেছে যে বিএনপির যে একজন কেন্দ্রীয় নেতা ডক্টর জাহিদ হাসান, তার বক্তব্য ছাড়া অন্য কারো বক্তব্যকে কোট করে সেটি প্রচার করতে তারা অনুরোধ জানিয়েছে, যদি সে করা না হয়। তার মানে কি আসলে খালেদা জিয়ার অবস্থানটা মানুষ জানতে চায়, কিন্তু না, মূল ব্যাপারটা হলো যে তিনি একজন প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার ব্যাপারে আগ্রহ থাকবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয়ত এক সময়টা ধরে নেওয়া হচ্ছিল বিএনপির, আজকের দিন পর্যন্ত মানুষ বিশ্বাস করছে যে কোনো ফর্মে যে কোনোভাবে নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় আসবে। তো বিএনপি যদি ক্ষমতা আসে, তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী। এখন বেগম জিয়া যদি জীবন তার থাকে, তিনি হবেন রাষ্ট্রপতি, এটা মানুষ ধরে নিয়েছে। তো যখনই আপনি একটা কাঙ্ক্ষিত জায়গাতে যাবেন এবং কাঙ্ক্ষিত মাকামকে টার্গেট করে আপনি একটা জায়গাতে থাকবেন, তখন আপনার পক্ষের লোক আপনাকে নিয়ে যেভাবে আপনাকে মানে মাথার উপর তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আর বিপক্ষের লোকগুলো আপনাকে সেখান থেকে নামানোর জন্য চেষ্টা করবে। এখন এই যে আমরা মানুষ, বেশিরভাগ মানুষ যারা মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, তো সঙ্গতির কারণে বিএনপিরও তো অপোনেন্ট আছে, এমনকি বিএনপির দলের মধ্যেও তো এক শ্রেণীর লোক আছে যারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় না আসুক। বিএনপির দলের মধ্যে একটা শ্রেণী আছে যারা চাচ্ছে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী না হোক। কেন? এটাই রাজনীতি। আওয়ামী লীগের সময় শেখ হাসিনা পালিয়ে যাক, তার এই দুর্দশা হোক, আওয়ামী লীগের মধ্যে একটা গ্রুপ বিএনপি লোক চাইবে না যে বিএনপি ক্ষমতায় আসুক। হ্যাঁ, ইয়েস, এটাই রাজনীতি। এ কারণ হলো তার পদবি নিয়ে, এখন ধরেন একজন লোক একটা পদ পায় না, এই পদবি পায় না, তারেক রহমান সাহেব তাকে পছন্দ করেন না, কোনো কারণে তাকে ভালো লাগে না, পছন্দ করেন না। এখন তিনি দল করেন, দলের বাইরে যেতে পারেন, আর মনে মনে তিনি চিন্তা করেন আচ্ছা তারেক রহমান সাহেব কিছু না হোক, এই জন্য সে দরকার হলে তাবিজ করবে, কবাজ করবে, দরকার হলে বান মারবে, জাদু টোনা আছে, তারপরে জামাতে যারা লোকজনকে তাদেরকে বিভিন্ন তথ্য ডাটা শিখে দেবে, বলেন এগুলো বলেন। এটাই রাজনীতি, এটা হলো মানে চাণক্য নীতি, এটা ঘটতে থাকে সব জায়গাতে। তো যেটা বলছিলাম যে যারা দলের ভিতরে এবং বাইরে চান তারেক রহমানের পতন হোক, সে প্রধানমন্ত্রী না হোক, দেশবাসী তাকে নিয়ে নেতিবাচক চিন্তা করুক, তো তারা এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছে যে হায় হায় এ কী হলো, যেখানে একটা রিক্সাওয়ালা
সে তার সমস্ত রুটি রুজি বাদ দিয়ে তার গ্রামে মা মরে যায়, সে সারা দিন কান্নাকাটি করে, এক সপ্তাহ সে কাজকর্ম বন্ধ দিয়ে গড়াগড়ি করে। কিন্তু যে মায়ের পরিচয়ে, যে বাবার পরিচয়ে আগামী দিনে যিনি হবেন প্রধানমন্ত্রী, এর বাড়ি তো তারেক রহমান সাহেবের অন্য কোনো পরিচয় নেই, না, অন্য কোনো কর্ম নেই। তিনি এই দেশের জন্য কি করেছেন এক্সেপ্ট তার পিতার লিগেসি এবং তার মায়ের লিগেসি। তো সেই মা আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর তিনি এখন লন্ডনে বসে আছেন। এটা একটা কাজ হলো, এটা একটা কথা হলো? সি 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 এই কথা বলে মূলত আসলে একটা রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, ওনাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। আর এটার জবাব দেওয়ার জন্য যারা বিএনপির লোকজন আছেন তারা তো সঙ্গতির কারণে বলবেন যে এটা কী ধরনের কথা, আমাদের ব্যাপার, মা তারেক রহমানের, আর কান্নাকাটি করতেছে জামাতের অমুক। এই যে দুইটি বিষয় বললেন, দুই দিকের কোনটি সঠিক? এখানে দুটোই সঠিক। মানে এখানে রাজনীতির যে আর্ট, সেই আর্টে এবং কালচার, এখানে আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ সংস্কৃতি এবং রাজনীতির যে চিত্র, এটা সে আদিকাল থেকে এখন পর্যন্ত আপনি যত মরে যান, পচে যান, গলে যান, ডাজ নট ম্যাটার। অনেক রাজাবাসা মরে গেছেন, কিন্তু জনরোষ থামানোর জন্য মাসের পর মাস ওই লাশ মমি করে রাখা হয়েছে, এমনকি সিংহাসনে বসায় রাখা হয়েছে, বলে চুনি মরে না। জি 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 মঞ্জুর ভাই, এই যে বলছিল যে অপোনেন্ট দলগুলো ছি ছি করছে, মানে আরেকটা হাইপ তোলার জন্য বা তাদেরকে খারাপ প্রমাণ করবার জন্য তারেক রহমানকে বা বিএনপি, কি আপনারা কি যেমনটি করছেন কি, নিজন্যই করছেন কিনা এই বিষয়টি? না, আমি রনিবার মতো অত মানে কাল্পনিক বা ষড়যন্ত্র তত্ত্বের বিষয়টাকে আমি অত গুরুত্ব দিব না। আমি শুধু দেখব কয়েকটা জিনিস। একটা হচ্ছে, আপনি যদি স্বাভাবিক তথ্য প্রবাহ বন্ধ রাখেন, তখন কিন্তু নানা ডালপালা গজাবে। দেখবেন ওই যে পাকিস্তানে ইমরান খান মারা গেছেন জেলখানায়, ধরুন একটা রিউমার উঠেছে, এক সপ্তাহ ধরে সেটা নিয়ে নানা কথা উঠেছে। তো এখানে যদি স্বাভাবিক তথ্য প্রবাহটা, যেমন গতবারও এর আগের বারও বেগম খালেদা জিয়াকে নিয়ে কিন্তু এরকম তথ্য উঠেছিল, হাসপাতালে তথ্য পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল যে বিএনপি অফিসিয়ালি এটা ব্রিফ করেছে। এর আগে কিন্তু বহু গুজব, বহু ধরনের কথা ছড়িয়েছে। পরে দেখা গেল যে ডাক্তাররা এসে অফিসিয়ালি ব্রিফ করেছে, তখন বিষয়টা পরিষ্কার হয়েছে। তো সেজন্য আমি মনে করি যে হয়তো যেটা আপনি বললেন যে ডাক্তার জাহিদ শুধু ব্রিফ করবে আর কেউ করবে না, কারণ ওখানে তো অনেক নার্স ডাক্তাররা ইনভলভ আছেন, নানাভাবে তথ্য বাইরে যেতে পারে। একটা ইউনিফর্মিটি মেনটেন করাটা উচিত। এ ধরনের হাই প্রোফাইল পেশেন্ট যারা থাকেন বা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা থাকেন, কারণ আপনি তো জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আজকেও আমি দেখেছি অনেক এআই জেনারেটেড ম্যাডামের ছবি, মানে উনি হাসপাতালে শুয়ে আছেন, সকালে তো একটা ছবি পাওয়া গেল যে তারেক রহমান ফিরে এসেছেন, মায়ের শিয়রে বসে আছেন, এরকম একটা ছবি। তো এই ধরনের নানা তথ্য অপতথ্য, তারপরে ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু হতে পারে। আমি যেটা মনে করি বিএনপির যেটা করা উচিত, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার হেলথ আপডেটটা 12 ঘন্টা পর হোক বা 8 ঘন্টা পর পর হোক, একটা অফিসিয়াল আপডেট জাতিকে জানানো উচিত, কারণ রাষ্ট্রের মানুষ ওনার সম্পর্কে জানতে চায়। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমাদের চাইতে বেশি জানতে চাও কেন, সেটাও আপনি বলতে পারেন যে মায়ের চাইতে মাসির দর বেশি নাকি, তা তো অবশ্যই বেশি না, কিন্তু আপনারাই তো মানুষের কাছে ওনাকে অবস্থান তৈরি করেছেন এবং মানুষ এটা গ্রহণ করেছে। সো এখানে মানুষের কোনো দোষ নাই। জানতে চাইবে, আপনি কয়েকদিন আগেই বলেছেন যে খালেদা জি অসুস্থ, বিএনপি চাইলে নির্বাচন পেছানোর আহ্বান করতে পারে নির্বাচন কমিশনে, এমনটি কি করবে কি মনে হয়? না, আমি ফেনীতে আমার নির্বাচনী প্রচারণায় যখন গিয়েছি, যেহেতু খালেদা জিয়ার বাড়ি তো ফেনীতে, সাংবাদিকেরা আমার এই প্রশ্নটা করলেন ওনারা সবাই, যে আপনি কি মনে করেন কিনা যে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তো আমি বললাম যে এমনি তো সাধারণত বেগম জিয়া তো অসুস্থ অনেক দিন থেকে, ওনার অসুস্থতার সাথে নির্বাচন পেছানোর আমি কোনো সংযোগ দেখি না। তবে উনি যেহেতু প্রার্থী, বিএনপি যেহেতু ওনাকে প্রার্থী ঘোষণা করেছেন, এবং ওনার অসুস্থতা যদি লিঙ্গারিং হয় এবং আল্লাহ না করুক এর মধ্যে যদি কোনো ধরনের খারাপ সংবাদ বা তারেক রহমানের দেশে আসা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়, তখন বিএনপি যদি চায় সে অবস্থায় যে নির্বাচন ওনারা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারে ওনাদের প্রস্তুতির সুবিধার জন্য, এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এটা এগ্রি করে, কারণ এটা তো একটা আমাদের এখনকার সরকারটা তো এক ধরনের মিউচুয়াল, তেমন কিছু হতে পারে কিনা, যেহেতু এখন তিনি আরো বেশি অসুস্থ হয়েছেন। আমার একটা আশঙ্কা আছে এটা হতে পারে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিএনপিও একটা উদ্যোগ নিতে পারে, যে এরকম একটা পরিস্থিতিতে তারা হয়তো চাইতে পারে যে নির্বাচন এপ্রিলে বা পরবর্তী ডিসেম্বরেও পেছানোর কোনো একটা হতে পারে। তবে আমি সেটা কামনা করি না। আমি মনে করি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন। উনি বহুবার এরকম সিরিয়াস জায়গা থেকে ব্যাক করেছেন। আমরা চাই যে উনি পার্লামেন্টে, শেষ পার্লামেন্টে উনি এক কথা জানবো, এমনটি হতে পারে যে বিএনপি নির্বাচন পেছানোর আবেদন করবে ইসিতে? একদম একটু না, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, একদম। এর সঙ্গে আমি জানতে চাইবো যে তারেক রহমান এখনো ভোটার হননি,
আজকে আপনি জানেন যে নির্বাচন কমিশন সংবাদ সম্মেলনে জানিয়েছে এবং তারা বলেছেন যে তবে এখনো সুযোগ আছে এবং যদি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যদি আগে ভোটার ছিলেন, নির্বাচনের আগের দিন চাইলেও তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে হয়তো কিছু সংশয় রয়েছে। এই যে এখনো ভোটার হননি, এটি কি কারণ হতে পারে? একটি আপনি সে উত্তর দেবেন তো দর্শক, তার আগে চাপড়া ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। আমরা ছিলাম রনিম ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে তারেক রহমান এখনো ভোটার হননি, তবে ইসি বলেছে সুযোগ আছে, এখনো হলেন না কেন? এটা আসলে এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা তো আছে, কিন্তু আমরাও জানি বিষয়। আমি এটা বলতে পারবো না, যেহেতু অ্যাজ লং অ্যাজ আমি একবার বিএনপি থেকে ইলেকশন করেছি, তো যখন ইলেকশন করেছি তখন ফুলের তোড়া দিয়ে সেখানে না। এখানে একটু আপনাকে আমি বলে রাখি, ভোটার হওয়ার সঙ্গে কিন্তু শুধু ভোট দেওয়া না, নির্বাচন অংশ নেওয়ার একটি ব্যাপার জড়িত রয়েছে। না, সেটা থাকুক, বাট আমি এখানে যে জিনিসটা মনে করি যে অ্যাজ লং অ্যাজ আমি বিএনপি থেকে যেহেতু এখনো পদত্যাগ করিনি, বের হয়ে যায়নি, তো সেখানে বিএনপির সুপ্রিম লিডার জনাব তারেক রহমান তিনি কেন ভোটার হননি এই বিষয় নিয়ে আসলে বিশ্লেষণ করাটা আমার জন্য আসলে মানায় না। আমি এখন মুজিবুর রহমান মঞ্জু সাহেবকে নিয়ে অনেক কথা বলতে পারি। তাহলে আমি একদম যে প্রথম প্রশ্নটি আপনাকে শুরু করেছিলাম তার না উত্তরটি পেলাম যে আপনি এখন কোন দলের সঙ্গে আছেন। হ্যাঁ, ওটা না, ওটা তো আমি তো অবশ্যই অনেকক্ষণ কথা বললে রনি ভাই থেকে তুমি অনেক তথ্য পেয়ে যাবে। মূল ব্যাপারটা হলো যে আমি তো ইলেকশন করব না সেটা একটা ব্যাপার, কিন্তু আমি তো বিএনপির বাইরে গিয়ে অন্য কোনো দলে যোগদান করিনি এখন পর্যন্ত, বা বিএনপিও ছেড়ে আসিনি। তো অ্যাজ লং অ্যাজ আমি যতদিন পর্যন্ত আছি আমি সরলভাবে অনেক কথা বলার চেষ্টা করি, কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, অপমানিত বোধ করবে বা বিএনপির বিরুদ্ধে যাবে, আমি আসলে কখনই এই যোগদান করার পর থেকে কখনই ধরনের কথাবার্তা বলিনি। আর তাহলে কি তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কি ইচ্ছা কম বা এমন কিছু মনে হয়? যদিও সেই সুযোগ রয়েছে, এখনো সুযোগটি বন্ধ হয়নি। মূল ব্যাপারটা হলো আমাদের দেশে তো আসলে কর্তার ইচ্ছায় কর্তৃত্ব, এখানে আসলে দেশটা তো মানে বেশিরভাগ জায়গাতেই বিএনপির কথা মতোই চলছে। তো যার জন্য ওনার আশা, নির্বাচনে অংশগ্রহণ করা, ভোটার হওয়া, এটা আসলে ওনার ইচ্ছার উপর নির্ভর করবে, ইলেকশন কমিশনের ইচ্ছার উপর নির্ভর করবে না। এটা হয়তো আম তারেকের ক্ষেত্রে এক ধরনের নিয়ম কানুন, কিন্তু তারেক রহমান সাহেব যদি বলেন যে আমি আজকে ভোটার হব, ইটস এ ম্যাটার অফ 1 মিনিট, আপনি দেখবেন যে তার ভোটারের কার্ড নিয়ে ওই ইলেকশন কমিশনের যে চিফ মানে যিনি আছেন, যে জ্যেষ্ঠ সচিব আছেন, তিনি লন্ডনে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছে গিয়ে বলবেন স্যার দিস ইজ ইয়োর ভোটার আইডি। আপনি বুঝেন যে বাংলাদেশে ক্ষমতার সাথে সাথে সবকিছু নড়ে। একদম মঞ্জু ভাই তাই মনে করেন? মানে এখনো হলেন না? না, প্রথম কথা হচ্ছে যে উনি তো একসময় ভোটার ছিলেন। জি, একসময় ছিলেন। তারপরে উনি অ্যাসাইলাম নেওয়ার কারণে ওনার এই স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা বা ভোটার এটা বাতিল হয় কিনা, এটা আইনগত ভিত্তি কি আমি বিষয়টা জানি। এখন উনি ভোটার না, এটি নিশ্চয়ই উনি যেহেতু নির্ভর আছেন, আমরা কিন্তু খুব এটা নিয়ে খুব আলোচনা বা এটা নিয়ে বিএনপি খুব টেনশনে আছে এটা মনে হচ্ছে না। নির্ভর থাকাটা এটা ধারণা তৈরি করে যে এটা খুব বেশি জটিল অন্য কিছু না। আর আমাদের দেশের আইন যেটা বলে যে যে কোনো মানুষ যে কোনো সময় ভোটার হতে পারেন, সেটা তার সার্কামস্ট্যান্সেসটাকে সাপোর্ট দিতে হয়, বিশেষ কারণ সেখানে ব্যাখ্যা করতে হয়। তো সেই কারণেই হয়তো বা উনি নির্ভর আছেন যে উনি যখনই আসবেন আইনগত প্রসেস ফলো করে উনি ভোটার হতে পারবেন। তবে উনি যেহেতু প্রবাসে ছিলেন, প্রবাসী ভোটারদের একটা তো ইস্যু ছিল, উনি চাইলে কিন্তু সেখানে তো ভোটার হয়ে যেতে পারতেন। আপনি কি নিশ্চিত যে উনি ভোটার হন না এরকম? হ্যাঁ, হননি, এটি নির্বাচন কমিশন আজকে বলেছে, সংবাদ সম্মেলনে বলেছে, এটি আমরা জানি। মঞ্জু ভাই, একটি ছোট যে জানবো আপনাদের এনসিপি গণ অধিকার পরিষদ এই পার্টি বাংলাদেশ মিলে একটি জোট হবার কথা ছিল এবং সেটি আমরা যদি জানি আপনি সমন্বয় করেছিলেন, সেটির কি অবস্থা? না, আমরা স্পেশালি কেউ সমন্বয় করেছি বিষয়টা এরকম না। আমাদের সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছিল, আমরা নানা সময় এটা বসেছিলাম। আমাদের যেটা মূল লক্ষ্য ছিল যে জুলাই এত বড় একটা অভ্যুত্থান হলো, আমাদের দেশে তো মানুষ একটা নতুন রাজনীতির উন্মেষ চায়। তা আমরা যারা নতুন রাজনীতি করি, আমাদের ব্যাপারেও লোকদের অনেক আপত্তি, বলে যে আপনাদের ভোট নাই, আপনাদেরকে কতজনে চেনে, এ ধরনের নানা উপহাসমূলক কথাবার্তা বলে। আবার একই সাথে বলে যে পুরানো রাজনীতি চলবে না। তা আমরা তখন ভাবছিলাম যে এই যে নতুন রাজনীতি আমরা যারা করছি, তাদের একটা ইউনিটি, একটা পলিটিক্যাল ভিশন, আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেগুলোর একটা জেনারেল ডিক্লারেশন, দেন একটা ইলেকশনে ইলেকট্রাল জায়গায় গিয়ে মানুষ সেটি পাবে, কিন্তু সেটি হচ্ছে কি না, না সেটা একটু থমকে গেছে। আমাদের যে প্রসেসে আমরা আগাচ্ছিলাম, আপনাকে বিএনপি জামাতে ভাগ হয়ে যাচ্ছে না, চার পাঁচটি দল? না, আমি ওইভাবে ভাগ হওয়ার কোনো লক্ষণ আমি দেখি না। আমি এখন আপাতত দেখি না। এখন দেখি যে আপাতত ইন্ডিভিজুয়াল সবাই সবার
ভোট নিয়ে দল গোছাচ্ছে বা সেটাই। ব্যস্ত আছে। রনি ভাই, সেকেন্ড টার্মে আবার আলোচনাটা শুরু হতে পারে আবার। এটা আপনার কাছে আবার ফিরতে চাই। জামাতের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন যে একটি জরিপে তারা দেখেছে আগামী নির্বাচনে জামাত জোট 200 আসন নিয়ে ক্ষমতায় যাচ্ছে। এটি জামাতের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বা আমির উনি বলেছেন। একটি জরিপকে বেস করে আপনি সেটি মনে করেন কিনা, আমি সে উত্তর জানবো। তবে দর্শক তার কাছে আবারও ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। আমরা ছিলাম রনি ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জামাত জোট মনে করছে বিভিন্ন জরিপের রেফারেন্সে তারা বলছে আগামী নির্বাচনে 200 আসন পেয়ে তাদের যে একটি জোট তারা করেছে তারা ক্ষমতায় আসছে। আপনি কি তাই মনে করেন? না, এটা তো জামাতের দয়া। জামাত যদি 300 বলতো আপনি কি করতেন? তারা তো আলটিমেটলি 100 সিট বিএনপির জন্য, মঞ্জু ভাইদের জন্য রেখে দিয়েছেন। এটা তাদের অনেক মেহেরবানি। এখন আল্লাহ তাদেরকে যে ক্ষমতা দিয়েছেন, যে গলা দিয়েছেন, যে গাল দিয়েছেন, তারা 300 আসন ইচ্ছা করলে জয়লাভ করতে পারতো। বোঝার চেষ্টা করুন যে তাদের মারিফতি কোন জায়গাতে চলে গেছে। তারা সূর্যের গতি থামিয়ে দিতে পারে, তারা সূর্যের শক্তিকে থামিয়ে দিতে পারে, তারা এমন হুঙ্কার দিতে পারে যে তাদেরকে যারা চেনে না তারা এখনও মাটির তলে বসবাস করে। তো জামাত আসলে সেই জামাত নেই, 71 সনের জামাতও নেই। 71 সনে তো আপনারা, তখন আপনার জন্ম হয়েছে কিনা জানি না, তাদের যে কী ক্ষমতা ছিল সেই 1971 সনের 26শে মার্চের পর থেকে এরকম ক্ষমতা পাক ভারত উপমহাদেশে কোনো জাতিগোষ্ঠীর ছিল না। তো সেই ক্ষমতাটা আবার কিছুদিন তাদের বিভিন্ন সময়টাতে বাড়ছে, কমছে, আবার এখন ওই ক্ষমতাটা 71-এর চেয়ে বেশি হয়ে গেছে এখন। এবং এখন তারা বিশ্বাস করে যে 1971 সনে তারা যা কিছু করেছে সেটা সঠিক ছিল এত বছর পরে, এবং তারা রাইট ছিল। এবং এখন তারা এই বাংলার মাটিতে বসে সরাসরি পাকিস্তান জিন্দাবাদ বলার মতো তাদের তাগত শক্তি আছে, তাদের ইনসানিয়াতে আছে, হ্যাঁ, তাদের মনুষ্যত্ব যেটা আছে সেই মনুষ্যত্ব এখনও রেসপন্ড করে যে পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কটা এটা আবার পুনঃস্থাপন করা যেতে পারে। এই জামাতকে নিয়ে আমরা আপনাকে দেখেছি এবার 2000 সম্ভবত 14-15 সালের দিকে ভালো ভালো কলাম লিখতেন, এরই আমরা কিন্তু দেখেছি একটি পত্রিকাতে। আমি তখন কলাম লিখেছি, এখনও লিখি। এই যে এখন আপনি যে আমাদের ভালো কথা বলতে বলেন, আমি 1 ঘন্টা যে আমাদের ভালো কথা বলতে পারবো। আমি যে কথাগুলো বলছি যখন যেটা প্রয়োজন সেভাবে বলছেন না, তার আসল চরিত্র, প্রত্যেকটা মানুষের দুটো চরিত্র থাকে। জামাতেরও তো ভালো আছে, জামাতের লোকজন নরম সরম ভদ্র, আপনার সাথে দেখা হলে হ্যান্ডশেক করবে, কোলাকুলি করবে, সুযোগ পেলে একটা চুম্বন করবে আপনাকে। ভোটাররা এটি এবার বিবেচনায় নেবে কিনা, এই যেগুলো বললেন? কোনগুলো? এই যে ভদ্র চুম্বন করবে, এটি ভোটাররা বিবেচনায় নেবে কিনা? এটা নিতে পারে, এটা নিতে পারে, এটা নিতে পারে। মাঠ যদি মানে থাকে, যাকে বলে প্রতিযোগিতামূলক থাকে, তখন এগুলো নেবে। বিকজ দেখা গেল যে বিএনপির একজন গুন্ডা দাঁড়িয়েছে, তারপরে এসেছে আওয়ামী লীগের একজন বদমাইশ দাঁড়িয়েছে, তো সেখানে জামাতের যদি একজন লোক ওইরকম মোটামুটি সচ্ছল, দেখতে শুনতে ভালো হয়, জ্ঞানীগুণী হয়, আর সেইভাবে মোলাকাত করে, কোলাকুলি করে, সেক্ষেত্রে হতে পারে। কিন্তু প্রতিযোগিতা যদি না থাকে তাহলে জামাতের যে ভালো দিকগুলো আছে সেগুলো সামনে আসবে না, মন্দ দিকগুলো আসবে না সামনে। জি, মঞ্জু ভাই, আপনি কি মনে করেন এই যে জামাতের কথা আমরা শুনছিলাম, বিএনপি আমরা দেখি মাঠে ইদানিং খুব সংঘাত দেখছি আমরা। রনি ভাই একদিন বলছিল যে বিএনপি জামাত সংঘাত অনিবার্য, সেদিকে আমরা এখন দেখছি মাঠে সংঘাত হচ্ছে। এই সংঘাত কাটাতে তাদের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা? আপনি সেই সম্ভাবনাটার কথা বলছেন একদিন। না, আমি বলেছিলাম যে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে যেহেতু রাষ্ট্রের পরিস্থিতিটা ভোলাটাইল থাকে, নানা রকমের সিচুয়েশন থাকে, সেই অবস্থায় এ ধরনের একটা ইলেকশনকে একটা সমঝোতামূলক নির্বাচন করা যায় কিনা, অনেকে এটা নিয়ে খুব সমালোচনাও করেছেন আমার এই প্রস্তাবের ব্যাপারে। আচ্ছা, ওই সমঝোতার বাইরে কি? সমঝোতার বাইরে হচ্ছে সংঘাত সংঘর্ষ। তো সংঘাত সংঘর্ষ তো আমাদের পুরো নির্বাচনটাকেই ভণ্ডুল করে দিতে পারে, আমি যেটা আশঙ্কা করছি। আপনি যে কথাটা বলেছেন যে জামাতের ব্যাপারে যে সার্ভেগুলো আসছে, প্রত্যেকটা সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যে জামাতের ভোট বেড়েছে, জামাতের ভোটের সংখ্যা বেশি, এটা ঠিক আছে। কিন্তু সেই সার্ভে রিপোর্ট কি বলছে? সার্ভে রিপোর্ট দেখেন, আমি যতগুলো সার্ভে রিপোর্ট দেখেছি সেখানে বিএনপি কিন্তু এগিয়ে আছে, দেন জামাত, জি, দেন কোথাও কোথাও আওয়ামী লীগ, দেন এনসিপি বা আদার্স অন্যান্যদের কথা বলা হয়েছে। তো আমাদের এখানে ভোটিং সিস্টেমটাতে ফার্স্ট পাস দি পোস্ট। ফার্স্ট পাস দি পোস্টের নিয়ম কি? ফার্স্ট পাস দি পোস্টের নিয়ম হচ্ছে কেউ যদি 21 ভাগ ভোট পায় আর প্রতিদ্বন্দ্বী যদি 20 ভাগ ভোট পায়, নির্বাচিত হবে কে? নির্বাচিত যে 21 ভাগ ভোট পায় সেই তো নির্বাচিত হবে। সুতরাং এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে এই যতগুলো জরিপ আসছে সব জরিপে দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে আছে। সুতরাং ফার্স্ট পাস দি পোস্টে বেনিফিটটা বিএনপি পাবে। এটা যদি পিআর সিস্টেমও হতো তাহলে জামাত অনেক বেশি বেনিফিট পেত। এটা একটা ইস্যু। এখন কথা হচ্ছে এই
ভোটের যে পার্সেন্টেজ, এর বাইরেও তো একটা ভোট আছে যেটা বলা হচ্ছে যারা এখন আনডিসাইডেড, যারা হয়তো বড় একটি সংখ্যা, সেটাই বেশি। সেই ভোটের রেশিওটা কে কাস্ট করবে? সেটা কি বিএনপি কাস্ট করবে না জামাত কাস্ট করবে? এই জন্য আমরা বলছি আমরা তৃতীয় পক্ষ, আমরা একটা নির্বাচনের আইডিয়াটা আমরা প্লেস করেছিলাম। তো আমি যেটা মনে করি যে জামাতের যেই গ্রহণযোগ্যতাটা তৈরি হওয়ার পিছনে জামাতের যত না অবদান আছে তার চাইতে বেশি অবদান হচ্ছে বিএনপির। বিএনপির কেন বলছি আমি এই জায়গায়, বিএনপি বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার, নানা ফেনোমেননগুলো তৈরি হতে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। সমঝোতা হবে কিনা শেষ মুহূর্তে এবং একটা আওয়াজ আমি প্রচুর দেখতে পাচ্ছি যেখানে মানুষ বলছে যে বিএনপি তো দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, এবার নতুন কিছু দেখি, এই ধরনের একটা কথা। সবকিছু মিলে সমঝোতা হোক, আমরা সংঘাত না হোক, আমরা সেই প্রত্যাশা করি। গোলাম মোল্লা রনি এবং মজিবুর মঞ্জু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম দুজন শীর্ষ রাজনীতিবিদদের সঙ্গে, তারা একটি বিষয়ে একমত হয়েছেন যে সংঘাত না হোক, আগামী নির্বাচনকে সামনে রেখে সমঝোতা কিংবা একটি সুষ্ঠু নির্বাচন হয়ে মানুষ তার আসল প্রার্থী বা তার জনপ্রতিনিধিকে খুঁজে নিক, সে প্রত্যাশা আমরা শেষ করছি। শুভরাত্রি।